স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো মঙ্গল, পৃথিবী, প্লুটো, বুধ। পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃহদাকার, উপবৃত্তাকার, বর্গাকার, আয়তাকার, উপবৃত্তাকার। 21শে মার্চ তারিখকে বলা হয় মহাবিষুব। একটি পুনর্ভব সম্পদ হলো সূর্যালোক। গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় সর্বাধিক হলো শুক্র গ্রহের। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। মানবিক সম্পদের উদাহরণ হলো শ্রমিক। ভারতের প্রাচীনতম তৈলখনি হল ডিগবয়। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে সিদ্রাপাং। 2 ক নিম্নলিখিত প্রশ্নগুলির শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অলেখ। ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, অশুদ্ধ। সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি, শুদ্ধ। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা, অশুদ্ধ। ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়, শুদ্ধ। ক্ষয় দাগের উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি প্রশ্নে, মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ সূর্য। পৃথিবী ড্যাশ প্রদেশে অভিকর্ষজ মান বেশি, মেরু। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে, অপসূর। ড্যাশ আবহবিকার ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল, দামোদর। 2 এক কথা উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নে, মান 1 করে 1 × 4 = 4। ISRO ইসরোর পুরো কথাটি কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। কে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? টলেমি। নিশি সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। পেট্রোশন শিল্পের প্রধান কাঁচামাল কি? খনিজ তেল। লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাগনেটাইট। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের, মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারের যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলো হচ্ছে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্ত রেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। সৌর বছর কাকে বলে? পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান হয়ে একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌর বছর বলে। উষা ও গোধূলি কাকে বলে? উষা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বাকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো ও জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের, মান 3 করে 3 × 3 = 9।
জিওড বলতে কী বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওটস মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইও শব্দের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিও শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা যায় পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ্য বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেন্টিক লিস্টিং। জিপিএস কি? জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের উপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণের সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আনুমানিক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করেন। বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রু ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসূর অনুসর অবস্থান বলতে কী বলছো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবী উপত্যকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। কি বোঝানো হয় অপসূর অনুসর অবস্থান দিয়ে? যেমন অপসূর পরিক্রমার সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসর পরিক্রমণের সময় 3 হবে 23রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসর অবস্থান বলে। দেখে নাও, এই চিত্রটা আঁকতে হবে। নেক্সট, দক্ষিণ ভারতে নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। 1. বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতে ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলো বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হওয়ায় অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমনি স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতের অপ্রবেশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণের করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরই জলবিদ্যুৎ উৎপাদন হয়। স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা করা সম্ভব হয়, সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলো সুরক্ষিত থাকে। অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। বিপুল চাহিদা। দক্ষিণ ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। নেক্সট, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমানে ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ 1. ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনের সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2. অফুরন্ত অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3. পরিবেশ দূষণ কম। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না, তাই এই পরিবেশবান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশবান্ধব ও প্রবাহমান সম্পদ হলেও ভারতে অর্থ ও সঠিক পরিকল্পনার অভাবে এর উৎপাদন সীমিত। ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। সহজলভ্য। অচিরাচরিত শক্তির উৎসগুলি সর্বত্র সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে নির্দিষ্ট গতিতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর এরূপ অনবরত আবর্তিত হওয়ায় এর প্রভাবে নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়। 1. দিন রাত্রির সৃষ্টি। আবর্তন ফলে পৃথিবী যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে সেখানে সূর্যোদয়ের মাধ্যমে সেখানে যেমন দিনের সৃষ্টি হয়,
তেমনই পৃথিবীর যে অংশ সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে। প্রসঙ্গত পৃথিবীতে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তের মৃদু ক্ষীণ আলোকে বলা হয় উষা এবং সূর্যাস্তের পর মৃদু ক্ষীণ আলো গোধূলি নামে পরিচিত। ছায়াবৃত্ত দিন ও রাত্রির মধ্যে এক কাল্পনিক সীমারেখা সৃষ্টি করে। উদ্ভিদ ও প্রাণীজগতের সৃষ্টি। আবর্তন গতিতে পৃথিবীর বিভিন্ন অংশে যেমন নিয়মিত এবং পরিমিত অনুকূল আলো ও উত্তাপ এসে পড়ে তাকে ব্যবহার করে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়। নিয়ত বায়ু ও সমুদ্রস্রোতের বিক্ষেপ। পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্র বহির্মুখী শক্তি সৃষ্টি হয় তার প্রভাবে নিয়ত বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। জোয়ার ভাটার সৃষ্টি। আবর্তন গতির ফলে প্রতিদিন পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার বিপরীত অংশে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। আবর্তন গতি না থাকলে চাঁদের পরিক্রমণ অনুযায়ী পৃথিবীর কোনো স্থানে প্রতি 27 দিনে একবার মুখ্য জোয়ার হতো। দিক নির্ণয়। পৃথিবীর আবর্তন গতির জন্য সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে যেমন পূর্ব হাইপেন পশ্চিম দিক নির্ণয় করা সম্ভব হয়েছে, একইভাবে উত্তর হাইপেন দক্ষিণ দিক নির্ণয়ে সুবিধা হয়েছে। সময় গণনা। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে 24 ঘন্টা ধরা হয়। এই সময়কে আবার 24 ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগ থেকে 1 ঘন্টা পাওয়া যায়। আবার এই 1 ঘন্টা 60 ভাগে ভাগ করে তার প্রতিটি ভাগ থেকে 1 মিনিট সময় পাওয়া যায় এবং এই 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করে প্রতিটি ভাগ 1 সেকেন্ডের হিসাব দেয়। নেক্সট, পৃথিবীর আকৃতির ওপর প্রভাব। আবর্তন গতি থাকার ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত এবং এর উদয় কিছুটা বসে গিয়ে পৃথিবীকে অনেকটা অভিগত গোলকের চেহারা দিয়েছে। অন্যান্য প্রভাব। আবর্তন গতির উল্লেখিত প্রভাবগুলি ছাড়াও এক ভূচৌম্বকত্ব সৃষ্টি, দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি, বায়ুচাপ বলয় সৃষ্টিতে আবর্তন গতির বিশেষ ভূমিকা রয়েছে। সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। নেক্সট, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্বের 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় গড়ে উঠেছে। এর কারণগুলি হলো: এক, পর্যাপ্ত কাঁচামাল। তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো কয়লা। পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে, যেমন ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, করনপুরা, উড়িষ্যার তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, পাণ্ডবেশ্বর, নিতুড়িয়া প্রভৃতি অঞ্চল কয়লা সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। বিকল্প শক্তি সম্পদের অভাব। পূর্ব ভারতের রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না। আবার জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে কম। তাই কয়লাকে ভিত্তি করেই পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে। বিদ্যুতের ব্যাপক চাহিদা। পূর্ব ভারতের রাজ্যগুলি অত্যন্ত জনবহুল হওয়ায় যেমন এখানে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনই এখানকার ছোট বড় শিল্পাঞ্চলগুলিতে যেমন হুগলি, হলদিয়া, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, সিদ্ধি, বোকারো প্রভৃতি শিল্পাঞ্চল প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক বিকাশ লাভ করেছে। উন্নত পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও বিভিন্ন জাতীয় সড়কপথের সাহায্যে কয়লা খনিগুলি থেকে প্রয়োজনীয় কয়লা সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আনার সুবিধা রয়েছে। 5, সুলভ ও দক্ষ শ্রমিক। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সুলভ ও দক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্যান্য কারণ। ইংরেজ শাসনকাল থেকে এই অঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে থাকে। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 70% হলো তাপবিদ্যুৎ। ফলে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশে নানারূপ সহায়তা করে। পরে হচ্ছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের রাজধানী। পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। ভারতের বৃহত্তম তৈলগার। দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের
ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নের নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।